বয়স হয়ে গেছে স্যার, মনে থাকে না স্যার? আসসালামু আলাইকুম। আজকের রাত্রিকালীন ক্লাসে আমরা পেনাল কোড শুরু করতে যাচ্ছি। তো তার আগে কিছু বক্তব্য বলে নিই। আমাদের যারা ক্লাসে আসে তাদের কিছু বক্তব্য থাকে, তাদের অভিযোগ থাকে, অনেক কিছু। আসলে যত কিছুই আমরা অভিযোগ করি না কেন বা বক্তব্য দেই না কেন, মূল বই পড়ার কোনো বিকল্প নাই। আর বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ছাত্রের চেয়ে শিক্ষকের সংখ্যাটা অনেক বেশি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আমাদের বর্তমানে ছাত্রের চেয়ে শিক্ষকের সংখ্যাটা অনেক বেশি। এটা কি তোমরা জানো? জি স্যার, জানি স্যার। আমার কথা কি তোমরা বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। বুঝছো না? ছাত্রের চেয়ে শিক্ষকের সংখ্যাটা অনেক বেশি। যাই হোক, আমরা শিক্ষককে শ্রদ্ধা করি, শিক্ষকরা বেশি করে কইতে থাক। তো এই জন্য বলছি, সেদিন যে প্রশ্নটা আমি দিলাম যে খুন খুন করলেই অপরাধ নহে, এ ধরনের 10টি উদাহরণ দিন। তো দেখলাম সবাই ভুল ধারা দিয়েছে, বিভিন্ন রকমের ধারাগুলো দিয়েছে। আসলে এখানে কিন্তু তাদের ধারণা নাই যে সবগুলা কিন্তু খুন না। পেনাল কোডের 100 ধারার মধ্যে দেহ রক্ষার প্রয়োজনে একজন ব্যক্তিকে সরাসরি হত্যা করা যাবে, একা সরাসরি। দেহ রক্ষার প্রয়োজনে, সম্পত্তি রক্ষার প্রয়োজনে সরাসরি হত্যা করা যাবে। অন্যগুলা তো খুনের কথা বলে নাই। অন্যগুলা কি বলছে? কাঠুরিয়া কাঠ কাটতেছে, হাতল ছুটে গিয়ে একজনের ঘাড়ে লাগছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে বেআইনি জনতার উপর গুলিবর্ষণ করেছে, কেউ হয়তো সেখানে মারা গেছে। কিন্তু 100 ধারা, 103 ধারা কি বললো? যে খুন করলেই অপরাধ নহে, এ ধরনের 10টি উদাহরণ। তো 100 ধারায় সরাসরি কি বললো? বলা আছে যে নিম্ন বর্ণিত অপরাধের ক্ষেত্রে একজন ব্যক্তি দেহ রক্ষার প্রয়োজনে অপর আর একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। সরাসরি, এখানে কোনো ভায়া টায়া নাই। 103-এ কি বললো? যে সম্পত্তি রক্ষার প্রয়োজনে নিম্ন বর্ণিত কারণে আক্রান্ত ব্যক্তি সম্পত্তি রক্ষার প্রয়োজনে আক্রমণকারীর মৃত্যু ঘটালেও তাহা আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। তো 103-এ হলো 4টা উদাহরণ দেওয়া আছে, আর 100 ধারায় 6টা উদাহরণ দেওয়া আছে। এটাই হলো খুন। অন্যগুলো তো খুন নাই। 81 ধারায় কি বলছে? আপনি অনেকগুলো লোকের জীবন বাঁচাতে 2জন লোক মারলে আপনার সেটা অপরাধ হিসেবে গণ্য, ব্যতিক্রমের মধ্যে বলেছে। কিন্তু এইটার এইটাতে এক না। সেখানে বলছে যদি মৃত্যু হয় তাহলে আপনার অপরাধ হবে না। তো আসলে আমরা অনেকেই এগুলো বুঝি না বা পড়ার চেষ্টা করি না। আর বুঝলেও প্রথম অবস্থায় নিজেকে মানে নিজের প্রতি আত্মবিশ্বাসটাই আমাদের আসে না যে আসলে এই ধারাটা এরকমের। আমার কথা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার। আর এই জন্য আমরা বারবার ভুল করি। যাই হোক, আমরা প্যানেল কোড নিয়ে আলোচনা করবো। প্যানেল কোড কত সনের আইন, মিস্টার সামিদুল? 1860 1860 সনের। সালে। এই মুরব্বী আইন। হাইট সালে স্যার। এই প্যানেল কোডের আমরা কি বলি, বড় বড় গাইডে আসে দণ্ডবিধি, দণ্ডবিধি। আসলে দণ্ডবিধি বলতে কোনো শব্দ বর্তমানে নাই। এখন তোমাদের কি দোষ? যারা বই লেখছে তারাও লেখেন দণ্ডবিধি, যারা পরীক্ষা নেন তারাও লেখেন দণ্ডবিধি, যারা খাতায় লেখেন তারাও লেখেন দণ্ডবিধি। আসলে কি দণ্ডবিধি শব্দ ব্যবহার হবে না প্যানাল কোড ব্যবহার হবে? এটি আমরা দেখতে গেলে দেখব, যখন থানায় কোনো মামলা রেকর্ড হয় তখন কি লেখা থাকে, প্যানাল কোড লেখা থাকে না দণ্ডবিধি লেখা থাকে? অবশ্যই সেখানে প্যানাল কোড লেখা থাকে। আচ্ছা,
আর আমরা যদি দেখি কোর্টে যখন আদালতে বিচার কার্য পরিচালিত হয় পেনাল কোডের মামলায়, সেখানে কিন্তু দণ্ডবিধি লেখা থাকে না, পেনাল কোডেই লেখা থাকে। অথচ বইয়ের মধ্যে নতুন বই কিনে আসলে এখনো পেনাল কোড, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পরীক্ষার প্রশ্ন আসলে সেটাও পেনাল কোড, আর মাস্টারও তো পেনাল কোডই লেখে। আমরা কি পেনাল, দুঃখিত, দণ্ডবিধি, পরীক্ষার খাতা দণ্ডবিধি, সব জায়গায় দণ্ডবিধি লেখে। আমরা কি দণ্ডবিধি লিখবো না পেনাল কোড লিখবো? রান্না করে লাগবে স্যার। আচ্ছা, পেনাল কোড কত সনে কার্যকরী হয়েছে? 1860 সনে। একসাথে এটা স্যার। একটা মুরব্বী আইন। আগে কিন্তু আমরা যেগুলো আইন নিয়ে আলোচনা করি তার মধ্যে মুরব্বী আইন কিন্তু এটা 1860। এরপরে ছিল 1861 পুলিশ আইন। অর্থাৎ এই পেনাল কোড এবং পুলিশ আইন দিয়েই কার্যক্রম পরিচালিত হতো, তাই না? আচ্ছা, তো পেনাল কোডের মধ্যে আমরা চলে আসি। পেনাল কোডের 2 ধারায় কি বলছে? বাংলাদেশের মধ্যে কৃত অপরাধের দণ্ড। পেনাল কোডের 2 ধারার মধ্যে একটা বক্তব্য বলা আছে যে পেনাল কোডে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এ সকল অপরাধ যদি কোনো ব্যক্তি করেন, তাহলে এই পেনাল কোডের অপরাধ সমূহের বিচার 2 ধারায় বলছে পেনাল কোড অনুযায়ী তার শাস্তি প্রদান করা যাবে। তার মানে তাকে যদি দোষী সাব্যস্ত করা হয় সেক্ষেত্রে তার শাস্তি প্রদান করা যাবে পেনাল কোডে। তার মানে পেনাল কোডে যেটার বিচার কার্য পরিচালিত হচ্ছে, অর্থাৎ পেনাল কোডের যে, অর্থাৎ বিচার কার্য তো সিআরপিসি হয়, কিন্তু পেনাল কোডের অপরাধের কারণে যে তার বিচার কার্য হচ্ছে, এখানে শাস্তি প্রদান করতে গেলে পেনাল কোডেই তার শাস্তি প্রদান করতে হবে। অর্থাৎ পেনাল কোডের অপরাধের শাস্তি পেনাল কোডেই। আর 3 ধারার মধ্যে একটা কথা বলা আছে এখানে। 3 ধারার মধ্যে বলা আছে যে, এখানে বলা আছে যে, আমরা তো 2 ধারায় দেখলাম বাংলাদেশের ভিতরে, 3 ধারায় বলছে যে পেনাল কোডে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এই ধরনের কোনো অপরাধ যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে করে, সেক্ষেত্রে তাকে যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে তার বিচার পেনাল কোড অনুযায়ী করা যাবে। 3 ধারায় বলছে কি? বাংলাদেশের বাহিরে সংগঠিত কিন্তু অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের জন্য বিহিত দণ্ড। বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের জন্য বিহিত দণ্ড। তার মানে অপরাধটা বাংলাদেশের বাইরে সংগঠিত হয়েছে, কিন্তু ওই লোকটার বিচার আমাদের দেশে করা যাবে। সেটি কত ধারায়? 3 ধারায় বলছে বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো ব্যক্তির অপরাধের জন্য যে কোনো বাংলাদেশি আইন বলে তাহার বিচার করা গেলে বাংলাদেশের বাইরে এ ধরনের কাজ যদি করা হয় তাহলে তার বিচার করা যাবে। আসলে তোমাদের জন্য এটা এরকম গুরুত্বপূর্ণ না, তারপরেও আমরা একটু আলোচনা করে নেই যাতে তোমাদের একটু মনে থাকে। আমার কথা কি বুঝতে পারছো? যাই হোক, আমরা চলে আসি এখানে। রাষ্ট্রের কর্মচারী 14 ধারায় সংজ্ঞা লিখুন। রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রের আহ, এই আইনের 14 ধারার মধ্যে বলা হয়েছে রাষ্ট্রের কর্মচারী, বলছে রাষ্ট্রের কর্মচারী বলতে বাংলাদেশে নিযুক্ত বা কর্মরত কিংবা বাংলাদেশে যাহারা সরকারি চাকরিতে কর্মরত আছে এমন সকল অফিসার বা কর্মচারীকে বোঝাবে রাষ্ট্রের কর্মচারী। তাহলে পুলিশ কি রাষ্ট্রের কর্মচারী না সরকারি কর্মচারী? পুলিশ হলে সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী স্যার। পুলিশ রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্র 14 রাষ্ট্রপতি ধারায় সরকার। বলছে 14 ধারায় বলছে যে সকল ব্যক্তি রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিয়োজিত আছে, দুঃখিত, সরকারি কর্মচারী হিসেবে নিয়োজিত হয়েছে, তাদেরকে বলা হবে রাষ্ট্রের কর্মচারী। কি বলছে দেখো, রাষ্ট্রের কর্মচারী বলতে বাংলাদেশে নিযুক্ত বা কর্মরত কিংবা বাংলাদেশে যারা সরকারি চাকরিতে অলরেডি রানিং আছেন এমন সকল অফিসারকেও বা কর্মচারীকে বোঝাবে। যা ওটা আমাদের দরকার নেই, আমরা আসি সংজ্ঞাতে। এ তর্কের শেষ নাই, ব্যাখ্যা দিতে গেলে অবস্থা খারাপ। তাহলে 14 ধারায় বলছে রাষ্ট্রের কর্মচারী। যাই হোক, আমরা বিচারক আসি এখানে। সরকারি কর্মচারী, 21 ধারায় সরকারি কর্মচারী অনেকগুলো উদাহরণ দেয়া আছে, আমরা অতদূর
নাইবা দেখি। এখানে আছে অন্যায় লাভ অন্যায় ক্ষতি তোমাদের আসে, অসাধুভাবে প্রতারণামূলক ভাবে অনেক কিছু বলা হয়েছে। আমরা চলে আসব 27 ধারায়, যেটা আমাদের প্রয়োজন। 27 ধারার একটু প্রশ্ন পরীক্ষায় আসছিল, জানো তো? কি প্রশ্ন জানো? ক জি স্যার। নামক নারী, ক নামক নারী তার বাবাকে বাস ভাড়া দেওয়ার উদ্দেশ্যে স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা অপসারণ করেন। একজন নারী তার বাবাকে গাড়ি ভাড়া দেওয়ার জন্য তার স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা অপসারণ করেন। এই যে প্রশ্নটা 500 টাকা অপসারণ করেন, এখানে দেখা যায় অনেক লোকেই অনেক রকমের ধারা দিছে। কি কি ধারা দিছে? আমাদের এই ধারার কোনো শেষ নাই, এখানে ধারা দেওয়ার কোনো শেষ নাই। তো ধারা দিতে গিয়ে যেটা আমরা দেখছি যে এই ধারাগুলো সঠিক না। তাহলে কোন ধারাটা হবে? কোন ধারাটা হবে? 21, 27। না, এখানে যে কথাটা আমি বলছি সেটি হলো, একটা জিনিস, একটা ফেসবুকে একটা হঠাৎ করে আপলোড হয়ে গেছে আমার ইয়াটা, ক্লাসটা। আচ্ছা, হবে না। না, ঠিক আছে। আচ্ছা, তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে একজন ব্যক্তি প্রশ্নের ধারা দিল অনেকগুলো, আমরা মনে হয় কম দিয়ে ভুলই করলাম। আসলে বক্তব্যটা হলো এরকম, সঠিক উত্তরটা দিতে হবে। 27 ধারায় বলছে তার কোনো অপরাধ হবে না। কার? স্ত্রী যদি স্বামীর মানিব্যাগ থেকে টাকা নেয় তার কোনো অপরাধ হবে না, তাই না নাজমুল? স্যার অপরাধ হবে স্যার। শোনো, আইনের বক্তব্যটা হলো স্বামী কিংবা স্ত্রী, পেনাল কোডের 378 ধারায় যেখানে চুরির উদাহরণ দেয়া আছে, সেখানে কি বলা আছে যে স্বামী যদি স্ত্রীর টাকা নেয়, স্ত্রী যদি স্বামীর টাকা নেয়, তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হইবে না? আছে নাকি উদাহরণ, না স্যার, ব্যতিক্রম? নাই স্যার। এটি সম্পূর্ণভাবে অপরাধ, চুরির অপরাধ, অথচ আমরা না জেনে আমরা 27 ধারার ব্যাখ্যা দিই। 27 ধারার ব্যাখ্যাটা কি? এই যে আমাদের বড় বড় অফিসারদেরকে এখন কুইচা সাপের মতো ওই ছাই দিয়ে ধরতেছে না, অনেক টাকার মালিক তার বউকে ধরতেছে না, তার বাচ্চাকে ধরতেছে না, জব্দ করতেছে না, ক্রোক করতেছে না। এটাই মানে কি? 27 ধারার বক্তব্যটা হলো, তুমি বাড়ির কর্তা, তোমার স্ত্রী তোমার কেরানি, চালকের দখলাধীন যদি সম্পত্তি থাকে, উক্ত সম্পত্তি তোমার দখলে বলে বিবেচিত হইবে। কারণ তুমি অনেক টাকার মালিক, ভালো কথা। তোমার স্ত্রী অনেক টাকার মালিক, স্ত্রী টাকা পেলো কোত্থেকে? তুমি দিয়েছো বলেই। তোমার সন্তান কোত্থেকে টাকা পেলো? তোমার কর্মচারী, তোমার বাড়ির চাকর, সে যদি এত কোটিপতি হয়ে থাকে, তার তোমার বাড়ি চাকরি করে কে? তার মানে কি? যে বলছে কোন ব্যক্তির সম্পত্তি উক্ত ব্যক্তির দরুন তার স্ত্রী, কেরানি বা চাকরের দখলে থাকলে এই বিধি অনুসারে উক্ত সম্পত্তি সেই ব্যক্তির দখলে আছে বলিয়া বিবেচিত হবে। এখানে যে বিষয়টা বলতে চাচ্ছে, তুমি অসৎ উপায় অবলম্বন করে অনেক সম্পদ করেছো তোমার পরিবারের নামে, ধরে নিতে হবে এর সম্পদটা তোমার। এটি 27 ধারার বক্তব্য। কি বলা আছে? স্ত্রী, কেরানি কিংবা চাকরের দখলভুক্ত সম্পত্তি, স্ত্রী কিংবা কেরানি কিংবা চাকরের দখলভুক্ত যে সম্পত্তি, ধরে নিতে হবে তুমি বাড়ির মনিব, এই সম্পত্তিটা তোমারই দখলে আছে। এটা হলো 27 ধারার বক্তব্য। আর মাস্টার সাহেবরা না জেনে প্রশ্ন আসছে যে একজন নারী তার শ্বশুরকে গাড়ি ভাড়া দেওয়ার জন্য স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা অপসারণ করলেন। আপনারা উত্তর দিয়ে দিলেন 27 ধারা অনুযায়ী তার কোনো অপরাধ হইবে না। কার কাছে শিখছেন? একজনের সম্পত্তি আরেকজন তার অজান্তে নিলে
অসৎ উপায়ে নিবে কিংবা না বলে অস্থাবর সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করলে চুরি হবে না, কইছে কে? তো 27 ধারার প্রশ্ন হলো এটা। আর আমরা না জেনে শুনে আন্দাজে একটা উত্তর দিয়ে দিই। তাহলে প্রশ্ন কি? যে একজন নারী তার স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা নিয়ে তার শ্বশুরকে গাড়ি ভাড়া দিলেন। তাহলে আমরা কি লিখবো? যে উক্ত নারীটি পেনাল কোডের 379 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন, যতই ঘরে, এখানে ঘরের কথা উল্লেখ করা নেই, স্বামীর মানিব্যাগ থেকে। কারণ প্রশ্নে যদি উল্লেখ এই জন্য তোমাদের ভুল। কে কে চুরি করলেন ব্যাখ্যা দিন। ক নামক চাকর মালিকের 5,000 টাকা নিয়ে চলে গেলেন, স্যার এটা 380 না 81 হবে, 81 টাকা। স্যার বাসার থেকে নিয়ে গেল, তখন 380, কিন্তু চাকর নিয়ে গেলে আবার আলাদা। তো এখন কথা হলো, প্রশ্নে কিন্তু বলা নাই, কারণ 380-তে কি বলা আছে? বাসগৃহ, তাঁবু, যানবাহন কিংবা লঞ্চ কিংবা কোনো স্টিমার থেকে কোনো কিছু চুরি। আর প্রশ্নে কি বলা ছিল? একজন নারী স্বামীর মানিব্যাগ থেকে টাকা নিয়েছে। প্রশ্নে কিন্তু বলা নাই কোনো বসত ঘর টসত। যাই হোক, তাহলে 27 ধারার বক্তব্যটা হলো স্ত্রী, সন্তান এবং কেরানি তার দখলে যে সম্পত্তি থাকবে এটা ধরে নিতে হবে ওই বাড়ির যিনি গৃহকর্তা তারই সম্পত্তি। 27 ধারা। 29 ধারা দলিল। আমরা এত কিছু তো আসলে আমাদের এরকম প্রয়োজন হয় না। আমরা যে জিনিসটা দেখবো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 34 ধারা। যৌথ দায় দায়িত্ব বলতে কি বুঝেন? যৌথ দায় দায়িত্ব বলতে কি বুঝেন? প্রশ্ন আসে না, যৌথ দায় দায়িত্ব এটা জানো কি? এটা কখনো দেখছো? যৌথ দায় দায়িত্ব কাকে বলে বা যৌথ দায় দায়িত্ব বলতে কি বুঝেন কখনো পড়ছিলা এটা তোমরা? কি আমার কথা বুঝছো? কি নাজমুল, পড়ো নাই? যৌথ দায় দায়িত্ব কাকে বলে? জি স্যার। কত ধারা না এটা? স্যার। 35 ধারা স্যার। 34 ধারা। আবার এখানে আরেকটা কথা বলা আছে, সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে কতিপয় ব্যক্তি কর্তৃক কৃত কার্য, তাই না? জি স্যার। এখন এটার প্রশ্ন কিভাবে আসে? এটা কখন হয়? একজন 5 জন লোক ডাকাতি করতে গেছে একটা বাড়িতে। একজন লোক বাড়ির উঠানে, একজন লোক রাস্তায়, 2 জন লোক ঘরের ভিতরে ঢুকছে, আর একজন লোক উঠানের মধ্যে দাঁড়িয়ে। তো যে যে 2জন ঘরে ঢুকছে সে সকলের হাত পা বেঁধে মালামালগুলো নিয়ে আসলো। কার কি অপরাধ? তখন কি 34 ধারা হবে? বলছেন না, সবাই ডাকাতির অপরাধে অপরাধী হবে। কারণ 391 ধারার উদাহরণে এই কথাটি বলা আছে। তাহলে 34 কখন হবে? ক এবং খ দুজনে গকে হত্যা করতে গেছে। ক এবং খ দুজনে গকে হত্যা করতে গেছে। হত্যা করতে যাওয়ার পর ক কি করছে? গয়ের হাত পা বেঁধে ফেলেছে। খ কি করছে? গয়ের গলায় একটা ছোরা চালিয়ে দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে। তো ও তো হাত পা বাঁধলো, তা হাত পা বাঁধলে কি খুন হয়? কে? নাজমুল? না স্যার। তাহলে কি হলো? ও যে হাত পা বাঁধলো ওর অপরাধটা 34 ধারায় হয়েছে, আর যে খুন করলো সে 302 32 স্যার। ধারায়। তাহলে উভয়ের অপরাধ কি হলো? একজন 302 আর একজন 302/34। 35। 5 জন লোক, 5 জন লোক বা 4 জন লোক একটা লোককে হত্যা করার জন্য পরিকল্পনা করছে যে দোস্ত ওরে কিন্তু আমরা মাইরে ফেলাবো, ওর জন্য কিন্তু চলতে পারতেছি না। তো তুই দেখিস যদি পাস তারপরে যা করার। তো 3 জন বাড়িতে বসে আছে, একজন একা পায়, 4 জনে কিন্তু পরামর্শ করছিল যে ওরে মারবো। এটা কিন্তু প্ররোচনা না, পরামর্শ করছিল। এরপরে কি করছে?
একজন একা পাইয়া তাকে মেরে ফেলছে। এখন যারা বাড়িতে বসেছিল তারা কি? তারা চন্দ্রিল ধারা। এ হত্যা করার কারণে 302, আর যারা ওকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল, মনের ইচ্ছা পোষণ করেছিল, তারা 34। এই জন্য বলছে যে সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে কতিপয় ব্যক্তি কর্তৃক কোনো কৃত কাজ, সেজন্য সবাই সমান অপরাধী। আমার কথা কি বুঝতে পারছো না? বোঝো নাই কি? কারো কোনো শব্দ নাই, ঘটনা কি? জি স্যার, ঠিক বুঝছি স্যার। কি বুঝছো তুমি, কো? একটা লোককে মারার সময় কেউ হাত সাধারণ বেঁধেছে, উদ্দেশ্যে। একটা লোককে মারার জন্য কেউ হাত বেঁধেছে, কেউ পা বেঁধেছে, কেউ চোখ বেঁধেছে, আর একজন গলায় ছুরি চালিয়ে দিয়েছে। সবাই কি ওকে মেরে ফেলছে নাকি? খুনটা করলো কে? একজন। তাহলে খুন করার জন্য সলা পরামর্শ বা ইন্ধনদাতা, পরিকল্পনাকারী কয়জন ছিল? সবাই অপরাধী। অর্থাৎ 34 ধারার প্রশ্ন কিভাবে আসে? যদি প্রশ্ন আসে কে কি অপরাধ করলো ব্যাখ্যা দিন। আমার কথা কি বুঝতে পারছেন নাজমুল্লাহ? বোঝো নাই? সেলিম কি কিছু বুঝছো না বোঝো নাই কোনটা? আরে বিপদ রে। আরেকটু 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 ক্লিয়ার করে দেন স্যার। আর ক্লিয়ার করার সুযোগ নেই। তুমি তোমার ক্যামেরা ঠিক করো না, তোমার মোবাইলে ঠিক করো না, ঠিক করে আসে তারপরে কথা বলো। নাজবুল তুমি বুঝতে পারছো? শোনো, পড়ায় অমনোযোগী হলে তাকে কেউ স্যার বুঝতে পারছি মনোযোগ স্যার। ফেরাতে পারে না। তুমি তো পড়ায় অমনোযোগী, আমি বুঝি, কারণ তুমি তো টিএসআই এটিএসআই মানুষ না। একটু তোমার শরীরে ভার বুদ্ধি বেশি, একটু সিনিয়র সিনিয়র ভাব আছে। তো ওই তাহেরের মতো একটা ফিলিংস আসছে না, কেমন জানি বলে তোমার মধ্যে এটা আছে। তোমার একটু সময় লাগবে। নাজবুল, 34 ধারা সম্পর্কে কোনো মন্তব্য আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। নূর মোহাম্মদ? তো- ঠিক তবে আছে স্যার স্যার। তবে স্যার আপনার পড়ার মাধ্যমে একটা সুন্দর একটা জিনিস জানছি আজকে, যেহেতু এই জিনিসটা আমরা এইভাবে ভাঙিয়ে লিখতাম না এটির পূর্বে। কেন লাগবে না? এখানে কাজ তো দুইটা। একটা লোককে শোনো, এখন কথা বলি, আমার খারাপ কথা। একটা মেয়েকে 3জন রেপ করতে গেছে। একজন রেপ করছে, 2জন দাঁড়ায় ছিল। তাদের জন্য যারা তাকে সহায়তা করেছে আলাদা ধারা, আর জি স্যার। 3জন মিলেই যদি রেপ করে তার জন্য ধারা, কিন্তু সবার মিলে একটা ধারা। কিন্তু তো এই পার্থক্য ক্ষেত্রে তো তা হবে মানে না। এই জি ক্ষেত্রে স্যার। তো তা হবে না। একটা লোকের মৃত্যু নিশ্চিত করার জন্য সর্বশেষ আঘাতটাই যথেষ্ট। একজন একটু কানে কোপ দিয়ে দিল, আরেকজন হাতে কোপ দিল, আরেকজন গলাটা কাইটে দ্বিখণ্ডিত করে ফেললো, যারা কোপ দিল তাদের অপরাধটা, যা তো মারা যায়নি তার কোপে। আমার কথা কি বুঝতে পারছো? কিন্তু ওই যে স্যার, সবার উদ্দেশ্য ছিল তাকে মারা। হত্যা করা। সবাইকে তুমি কিভাবে জড়াবা? এই জন্য কিন্তু অনেকের মাতব্বর আছে 109, 114 ভাবি না। 109 কি, যখন আমরা আসবো তখন। তার আগে বলেন এই 109 কি হবে? অ্যাকশনের প্রয়োজন না। কই, ওরে পাইলে শেষ করে যা করার আমি করবো না, যা পারলে মারিস, আর আমি তো আছি তোর সাথে। স্যার বুঝতে 109 পারছো? কি স্যার? ওই হত্যার ওই যে যে মহিলা দুজন, এদেরকে 109 দেওয়া যায় না স্যার? এই কোথাতে কোথায়? ওই যে স্যার ভার্সিটিতে ছাত্রটারে মারছে স্যার, ওইখানে যে মহিলা দুজনকে হাসি দিছে তাকাই, হ্যাঁ ওদের হ্যাঁ, দিকে তাকাই শুধু হাসছে। এরা ইয়ে দেওয়াতে তো ওই ছেলে 3টে ফারবেস্টে মারছে, তাহলে ওই মহিলা 109 যাইব না স্যার? 109 হবে কেন এখানে? 109 বানাতে হলো প্ররোচনাকারী, সে প্ররোচনা দিয়েছে নাকি? হাসলে কি হ্যাঁ প্ররোচনা স্যার, হয়? না হ্যাঁ না ওই না, প্রেমিকাকে এটা তো তার অভিযোগটা না না। এই জন্য বুঝতে হবে ইয়ে করছে। প্ররোচনা কাকে বলে। প্ররোচনা কাকে বলে? ও কি বলছে যে তোমরা গিয়ে ওকে মেরে ফেলো? বিষয়টাকে বুঝতে পারছো? প্ররোচনার সহায়তা, এটা প্রমাণ করতে গেলে এত সহজ না। যাক, লিভ ইট, ওটা বাদ দাও সব। ভার্সিটি নিয়ে তারা মরুক। সন্তানকে যেভাবে যে মানুষ করবে সে সেভাবে শিখবে।
ওর পূর্বের ইতিহাস গিয়ে জেনে দেখো সন্তানটা ভালো না। যাই হোক, তাহলে আমরা 34 ধারা কি বুঝতে পারছি না বুঝি নাই? কি সাউন্ড আসে না ইসমাইল? স্যার বুঝছি স্যার। কি বুঝছো তোমরা? যাই হোক, আমরা এখানে আরো কিছু আসে 39 ইচ্ছাকৃত। আমরা চলে আসি পেনাল কোডের 52 ধারায়। সরল বিশ্বাস বলতে কি বোঝেন? আর সৎ বিশ্বাস কি, যেটা তোমাদের জন্য প্রশ্ন আসে। সরল বিশ্বাস কাকে বলে? বা যথাযথ সতর্কতা মনোযোগ ব্যতি রেখে কোনো কাজ করা হলে তাহা কি সরল বিশ্বাস বলা যাবে? বলছেন না, বলার কোনো সুযোগ নেই। তার মানে যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে কোনো কাজ করলে সেই কাজটি সরল বিশ্বাসে করা হয়েছে বলিয়া গণ্য হইবে। কারণ আমরা পরবর্তীতে যে ধারাগুলো যাব 76 থেকে 106 পর্যন্ত, সেখানে এই 52 ধারাকে প্রায় সময় মনে করতে হবে। সে যদি সাবধানতা অবলম্বন করে সতর্কতা থাকে, তাহলে তার কাজটি হবে না। মনোযোগ দিয়ে যদি কাজটি করে থাকে তাহলে অপরাধ হবে না। তারই উদাহরণটা দেওয়া আছে 52 ধারায়। কি বলছে? যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে কোনো কাজ করা হলে তাহা সরল বিশ্বাসে করা হয়েছে বলিয়া গণ্য হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? স্যার বুঝতে পারি স্যার। ইয়ে স্যার। এখন এই সরল বিশ্বাস আমরা অনেকে জানি না। সংজ্ঞা লিখুন সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস। যাক, তোমাদেরকে বলছিলাম আমার গাইড কিনছো নাকি? পলওয়েল থেকে ওই যে আমার এটিএস এর গাইডটা পারলে কিনে নিও, খান স্টোরে আছে। 2024-এরটা 25-এরটা না কিন্তু, কারণ 25-এ আমি বই বের করব না। 24-এর যেটা আছে আর 25-এর যেটা পরীক্ষায় আসছিল সেটা আমি আলোচনা করব তোমাদের সাথে। যদি পারো তোমরা ওখান থেকে কিনে নিও, কারণ অন্যদের চেয়ে আমার গাইড অনেক ভালো আছে, এটা আমি নিজে স্বীকার করি। কারণ আমার গাইডে কোনো ধোকা দেওয়ার জিনিস নাই। হুম, পারলে নিয়ে নিও। যাক, তাহলে আমরা সরল বিশ্বাস কি বুঝতে পারছি? হাফিজ? জি স্যার। জি স্যার। আচ্ছা, সামেদুল, আশ্রয় দান কাকে বলে? আশ্রয় দান বলতে কি বুঝেন? বা আশ্রয় দানের ক্ষেত্রে ব্যতিক্রম কোনটি? নাজমুল, আশ্রয় দান কাকে বলে? সবাই। স্যার, হ্যাঁ, বলো। পেনাল কোডের 52 ধারা উল্লেখ করা আছে, আশ্রয় দান বলতে বোঝায় যদি কোনো হ্যাঁ, ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, বাসস্থান দিয়ে, যানবাহন দিয়ে, অস্ত্র গোলাবারুদ দিয়ে সাহায্য সহযোগিতা করলে সেই ব্যক্তি আশ্রয় দান করতে বলে গণ্য হবে। অর্থাৎ কি বলা হয়েছে? যে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি বলো। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্ন বস্ত্র বাসস্থান হ্যাঁ, তারপরে পরিবহন অর্থ দিয়ে সহায়তা করে তাহলে হ্যাঁ। আশ্রয়দান বলে গণ্য হবে। ব্যতিক্রম হইলে কেন? ভাইয়া স্বামী আচ্ছা, স্যার, ব্যতিক্রম হলে স্বামী কর্তৃক স্ত্রী আশ্রয়দানের আওতাভুক্ত করবে না। আচ্ছা। কিন্তু আমরা তো সারা জীবন দেখে আসছি, আমরা তো সারা জীবন দেখে আসছি যে আশ্রয় দান বলতে বোঝায় কাউকে বাড়িতে থাকতে দেওয়া, তাই না? ওই যে বাসস্থান স্যার, অন্ন বস্ত্র বাসস্থান পরিবহন, তারপর অর্থ, মদতদাতা যোগানদাতা, পৃষ্ঠপোষকতা। আচ্ছা, যাক, ভালো। কিন্তু কথাটা কি জানো? স্যার। কথাটা হলো এই প্যানাল কোডের 52 কথে আশ্রয় দানের সংজ্ঞায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে আশ্রয় দেন, সাহায্য সহযোগিতা করেন, টাকা পয়সা দেন, সেটা পানি দিয়ে হোক, যানবাহন দিয়ে হোক, বাড়িতে থাকতে দেওয়া হোক, খাবার দিয়ে হোক, বা কাপড় চোপড় দিয়ে হোক, ধরে নেওয়া হবে তিনি আশ্রয় দিয়েছেন। তার মানে
52 ধারায় আমরা আগে জানতাম সংজ্ঞা লিখন আশ্রয় দান, এই যা বাড়িতে থাকতে দিলে আশ্রয় দান বলা হয়, তাই না হাফিজ? জি স্যার। হুম, ওইটা তোমরা পড়ো নাই দেখে, কিন্তু বাস্তবে কথাটি অন্যটা। তাহলে যদি কখনো সংজ্ঞা আসে, সংজ্ঞা লিখন আশ্রয় দান। আচ্ছা, এখন যদি কখনো প্রশ্ন আসে আশ্রয় দানের ব্যতিক্রম কোনটি, আমরা লিখবো পেনাল কোডের 52 ক ধারায় উল্লেখ করা আছে, স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেন, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেন, সেটি আইনে অপরাধ হিসেবে অপরাধ গণ্য হবে না। হিসেবে গণ্য হইবে না। এটি ব্যতিক্রম। দেখো আমাদের কতগুলা ভুল, একটা প্রশ্ন আসছিল, এই ভুলগুলো আমাদের সংশোধন না করলে আমরা পাশ করতে পারবো না। প্রশ্ন আসছিল সেটা সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর, কনস্টেবল থেকে এটিএসআই, এটিএসআই থেকে টিএসআই, এএসআই, সবারই প্রশ্ন আসছিল যে একজন পুলিশ অফিসার মৃত্যুদণ্ড প্রাপ্ত পরোয়ানার আসামিকে গ্রেপ্তার করতে গেলে সেই আসামির স্ত্রী তাকে সাহায্য সহযোগিতা না করায় আসামিটি পালিয়ে যায়, কিন্তু ওই আসামির চাচা তাকে আশ্রয় দেয়। এক্ষেত্রে কার কি অপরাধ? আমাদের বড় বড় মাতব্বরা লেখছে স্ত্রীর অপরাধ 187 ধারা, ইত্যাদি ইত্যাদি, হাবিজাবি ঘোড়ার ডিম, চাচার অপরাধ এই। ওই মিয়া, সাজাপ্রাপ্ত আসামিকে যদি স্ত্রী আশ্রয় না দেয়, স্বামী তো সকালে বলবে কালকে তোকে তালাক দিয়ে দিলাম। আমার প্রশ্নে কি বলা ছিল যে পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করার জন্য সাহায্য চাইলে স্ত্রী সাহায্য করে নেই? প্রশ্নে কিন্তু তা বলা নেই। তো তোমাকে একটা ধাঁধার মধ্যে ফেলে দিল, কোন ধারার উত্তর? 216 ধারা স্যার। 216 ধারা। 16 ধারা ওখানে বলা আছে যে স্বামী যদি স্ত্রীকে আশ্রয় দেয়, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয়, তাদের ক্ষেত্রে এই ধারার বিষয়টি প্রযোজ্য নয়। তার মানে উত্তরটা 216তেই হবে। আমাদের মাস্টার সাহেবরা কি করছে, 52 ধারা দিছে, এ ধারা ও ধারা অনেকগুলা ধারা দিছে। আসলে কি ঘটনা সঠিক? শুধু চাচারই অপরাধ হবে স্যার, 216 ধারা অপরাধ হবে স্যার। হ্যাঁ, স্যার 216 ধারা বলছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যদি করোনা আসামিকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করে, সে ব্যক্তি 216 ধারা সাহায্য ব্যবহার করবে স্যার। হ্যাঁ। স্বামী স্ত্রীর কথা ব্যতিক্রম স্যার, আলাদা। এখন বিষয়টা হলো যে এই ক্ষেত্রে আমরা ভুল উত্তর দিয়েছি, তাহলে আশ্রয়দানের ব্যতিক্রম হলো। তাহলে কি আমাদের ভুল হবে কখনো যদি এরকম প্রশ্ন আসে? স্যার ভুল হবে না স্যার। এটা তোমাদের পরীক্ষা আসছিল, জানো কি তোমরা? আমাকেও আইছিল স্যার। এএসআই থেকে সাব ইন্সপেক্টরও আসছিল, এবছর ইন্সপেক্টর আসছিল ইন্সপেক্টর আমাদের। সবার এই প্রশ্নটা দিছে। তো স্যার আমরা সঠিক উত্তর জানি না বলে ভুলটা হয়েছে। তাহলে আমরা কি লিখবো, যে পেনাল কোডের 216 ধারায় উল্লেখ করা আছে আদালত কর্তৃক যাকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া হয়েছে এ ধরনের ব্যক্তিকে আশ্রয় দানের কথা, নাকি? তাহলে ওয়ারেন্ট তো আদালতে দিছে, তো এখানে কি বলা আছে, স্ত্রী যদি স্বামীকে আশ্রয় দেয় তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে। এটা ছিল আমাদের বিষয়। কারো কিছু বলার আছে এই মান্য ধারা সম্পর্কে? কি নূর মোহাম্মদ? না স্যার, ঠিক আছে স্যার, বললেন না। আচ্ছা, একটা জিনিস বলি তোমাদেরকে, এই যদি কখনো প্রশ্ন আসে দণ্ড কত প্রকার ও কি কি, এখানে আমরা কি লিখবো? দ্বন্দ্ব স্যার 5 প্রকার। দণ্ড 5 প্রকার। 5। এখন যদি পুলিশ আইনে লেখে যে লঘুদণ্ড গুরুদণ্ড, আমরা তো ফাও চিন্তা করি বেশি, তাই না? আচ্ছা, এখানে বলা আছে যে সকল দণ্ডে দণ্ডিত হবে সে সকল দণ্ড হচ্ছে
প্যানাল করে। যাক, এখানে দণ্ড দিল, 5 প্রকার আছে: সশ্রম, বিনাশ্রম। আমরা ওটাতে না যাই। মহামান্য রাষ্ট্রপতির অধিকার সংরক্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড, হ্রাস, পরিবর্তন, সবকিছু 55 ক। আমরা যদি চলে আসব, আমাদের যেতে হবে 75 ধারা পেনাল কোড। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা ভুলটা কোথায়, প্রশ্ন আসছে বর্জিত দণ্ড বলতে কি বোঝেন। প্রশ্ন কি, বর্জিত দণ্ড কাকে বলে, বা বর্জিত দণ্ড বলতে কি বোঝেন। ধারা হবে শুধুমাত্র প্যানেল কোডের 75, এখানে কোনো আইন কিন্তু উল্লেখ করা হয় নাই। তো প্যানেল কোডের 75 ধারায় বলেছে যে প্যানেল কোডে যে সকল অপরাধ আছে, সে সকল অপরাধ হচ্ছে প্যানেল কোডের মধ্যে দ্বাদশ এবং সপ্তদশ, অর্থাৎ দুটো অধ্যায়ের কথা বলা হয়েছে। দ্বাদশ এবং সপ্তদশ অধ্যায়ে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এ সকল অপরাধে যদি কোনো ব্যক্তি 3 বছর বা ততোর্ধ্ব মেয়াদের কোনো কারাদণ্ডে দণ্ডিত হইবার পর পুনরায় আরেকটি অপরাধ করেন ওই অধ্যায়ে, যার শাস্তি কিনা 3 বছর বা ততোর্ধ্ব, তখন আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত দণ্ডের চেয়ে অতিরিক্ত আকারে বর্ধিত দণ্ড প্রদান করতে পারেন। আর আমরা কি লিখি, প্রশ্ন আসছে বর্ধিত দণ্ড পেনাল কোডের 75 থেকে শুরু করে 40টা ধারা দিয়ে দিই। আমরা কখনোই দেব না, কারণ এক একটার অপরাধ এক এক রকম। আমার কথা বোঝা গেছে? যদি প্রশ্ন আসে বর্ধিত দণ্ড বলতে কি বোঝেন, কোনো আইনের কথা উল্লেখ নাই, তাহলে বুঝতে হবে পেনাল কোডের 75 ধারা। আর যদি সরাসরি বলে সড়ক পরিবহন আইনে কখন বর্ধিত দণ্ডের বিধান আছে, তাহলে বুঝতে হবে পেনাল কোডের 100 ধারা স্যার। প্রশ্ন না, এটা সড়ক পরিবহন আইনের প্রশ্ন। আমরা কি করি, এই 75 ধারার সাথে মাদক, অস্ত্র, সড়ক মরক যা আছে সব দিয়ে দিই। এটা কি সঠিক? কি নূর মোহাম্মদ? সঠিক না স্যার? না স্যার, সঠিক না স্যার। এটা আমাদের ভুল। আমরা কেন এটা লিখবো? তার মানে আমরা আইনকে ভালোভাবে পড়ি নাই বলেই এটা আমরা দেখছি, তাই না? স্যার বেশি ধারা দিলে বেশি নাম্বার পাইবে, এরকম একটা মন মানসিকতা আছে, এই কারণে সব ধারা দিয়ে দেয়, কোনটা বাদ দিব। এ সমস্ত ফালতু কথা বলে লাভ নেই। আমরা মূল বই পড়বো, মূল ধারাটাই দেব। আমরা পরীক্ষার্থী, আমাদের জন্য প্রয়োজন মূলটা। শোনো, যদি নেগেটিভ মার্ক হতো তাহলে 4 থেকে 5 জন ছেলে পাশ করতো। মানে ওই ধারা দিলেই ফাও, ধারা দিলে কর্তন, কর্তন, ওই যে এমসিকিউর মতো। বুঝতে পারছো? কারণ কেউ না কেউ ফাও ধারা দিবেই। ফাও ধারা দিলে যদি 1 মার্ক 2 মার্ক করে কর্তন হতো, তাহলে এই গয়রহ যারা পড়াচ্ছে এরা নাম্বার পাইতো না। এটা জানো তো? এটা ঠিক স্যার, অবশ্যই স্যার। এই জন্য আমাদের বিষয়টা খেয়াল করতে হবে, আমরা সঠিক ধারা দেব। পেনাল কোডের 75 ধারার বক্তব্যটা এটি হলো বর্ধিত দণ্ড কাকে বলে, বা আদালত কখন একজন ব্যক্তিকে বর্ধিত দণ্ড দিতে পারেন। এখানে ওই সিআরপিসির 221 বা পিআরবি অমুক টমুক কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বর্ধিত দণ্ড কে দেয়? আদালত দেয়। আদালত স্যার। এর সাথে সিআরপিসির কোনো ধারা যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, আমরা আরেকটা সর্বশেষ আলোচনা করব, 76 ধারা। 76 ধারা কি বলা আছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা স্যার। পালন করতে গিয়ে কোনো কাজ হলে সেটি আইনে অপরাধ নয়। অর্থাৎ আমরা 76 ধারার মধ্যে একটা জিনিস খেয়াল করব, দুটো প্রশ্ন আসে। ক নামক পুলিশ কনস্টেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে বেআইনি জনতার উপরে গুলিবর্ষণ করেন।
ওখানেই বলা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ। তাহলে বৈধ আদেশ পালন করতে গিয়ে কাজ করলে উক্ত কনস্টেবলের কাজটি আইনে অপরাধ হিসেবে গণ্য অপরাধী হবে। কোনো না। কিন্তু বর্তমান যুগের হিসাব বাদ দাও, ওগুলা স্যার কি আছে না আছে এগুলো কথা বলার দরকার নেই। আরেকটা প্রশ্ন এখানে আসে, তথ্যগত ভুল, অর্থাৎ ককে মনে করে খকে গ্রেপ্তার করেছে। জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমরা কি করি, যদি ইচ্ছা করে করে আরে প্রশ্নে তো ইচ্ছার কথা বলা নাই। প্রশ্নে কি বলা আছে, ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে, ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গিয়ে গকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তারি পরোয়ানা বলে। তার মানে তার কাজটি এখানে তথ্যগত ভুল, কারণ পুলিশ তো কোনো দেবতা না, কবিরাজও না। মানুষের কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ আসামি গ্রেপ্তার করে। হয়তো এমন কেউ দেখিয়ে দিয়েছে যে এটা আসলে সে ব্যক্তি না, সে ভুলও করতে পারে, এটি আসলে বিষয়। এখানে দুটো উদাহরণ দেওয়া আছে এই ৭৬ ধারায়। একটা হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে বেআইনি জড়তা, আরেকটা হলো ককে মনে করে যদি খকে গ্রেপ্তার করে। দুটো উদাহরণ দেওয়া আছে। তা প্রশ্ন আসছে যে ক নামক পুলিশ অফিসার বিনা উস্কানিতে, ক নামক পুলিশ অফিসার বিনা উস্কানিতে একটি মিছিলের উপর গুলিবর্ষণ করেন, ফলে দুজন লোক মারা যায়। উক্ত পুলিশ অফিসারের দায় দায়িত্ব উল্লেখ করুন। কত ধারা? সরাসরি 302 তিনশো ধারা স্যার। শুধু। কারণ প্রশ্নে কিন্তু বলা আছে বিনা উস্কানিতে। বিষয়টা ক্লিয়ার নূর মোহাম্মদ? ইয়েস স্যার। জি স্যার। তাহলে পেনাল কোডের ৭৬ ধারায় দুটো প্রশ্ন আছে। একটা হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে কোনো কৃতকার্য, আর একটা হলো যে ভুলের কারণে যদি অন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে আনা হয়, অর্থাৎ যাকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে তাকে মনে করে যদি অন্যকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়, তথ্যগত ভুল। তা বলতে কোনো কাজ করতে আইনত বাধ্য বলে কোনো ব্যক্তি কর্তৃক কৃত কার্য কিংবা ঘটনার সম্পর্কে ভুলবশত কাজটি করিতে আইনত বাধ্য বলে বিশ্বাসের বশবর্তী হয়ে কোনো কৃত কাজ। আমরা আজকে ৭৬ পর্যন্ত আলোচনা করব। আর একটা কথা বলে নেই, একটা প্রশ্ন আসে পরীক্ষায়, পার্থক্য লিখুন তথ্যগত ভুল আইনগত ভুল। কি হলো তথ্যগত ভুল আইনগত ভুল? আমাদের অনেক মহারথী মাস্টার সাহেবরা এখানে অনেকগুলো ধারা দিয়ে রাখেন। আসলে ধারা হবে পেনাল কোডের ৭৬ এবং ৭৯। এখানে সিআরপিসির ১৭৩ দিয়ে রাখছেন অনেকে। না, এটি হলো এই পার্থক্যের বেলায় বলা আছে ৭৬ এবং ৭৯। তত্ত্বগত ভুল ৭৬ আর আইনগত ভুল ৭৯। তো ৭৯ ধারাটা আমরা আগামীকালকে আলোচনা করব। আজকের আলোচনায় কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ বলো। স্যার ওই কেরানি করতে যে অপরাধটা স্যার, স্ত্রীর কথা যে বললেন যে মানুষের কাছ থেকে টাকা কেরানি নিয়ে, কর্তৃক এটা অপরাধ না রে বাবা, কেরানি কর্তৃক অপরাধ না। বিষয়টা হলো ২৭ ধারার কথা তো বলতেছো, এটা না? হ্যাঁ স্যার ২৭ ধারাটাই স্যার, আচ্ছা মানে শোনো, স্ত্রী করলে তো ওটা না না না, ৩৭০। মনে করো তুমি বাড়ির মালিক, তুমি বাড়ির অভিভাবক, তো তোমারও সম্পত্তি আছে, তোমার স্ত্রীরও সম্পত্তি আছে, তোমার কেরানিরও সম্পত্তি আছে, অর্থাৎ তোমার আওতায় যে লোকগুলো আছে তাদেরও অনেক সম্পত্তি। তা ধরে নিতে হবে এই সম্পত্তির মূল মালিক তুমি। বিষয়টা বুঝতে পারছো? সঠিক স্যার। তার মানে স্যার হ্যাঁ বলো, তোমার কথা বোঝা যায় না বাবা। ৩৮১ ২৭ দ্বারা পার্থক্য নির্ণয় করবো বলে ৮৬ এগুলো তো আসবে না, কঠিন। ৩৮১ বিষয় আলাদা, তুমি বুঝবা না এগুলো। এগুলো যখন পড়াতে যাবো তখন। ২৭ ধারার স্যার বক্তব্যটা অনেকে ভুল ব্যাখ্যা স্যার দেয় যে স্ত্রী, স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার আছে ইত্যাদি ইত্যাদি, মুসলিম আইন টাইন, এগুলো ভুল। মূলত আইন কাউকে যদি ক্ষমা করে থাকেন সেখানে উদাহরণ দেয়া আছে, ব্যতিক্রমের মধ্যে নাই। বুঝতে পারছো? স্যার
স্যার জি স্যার, আর একটা স্যার 34 ধারা যে আমরা 5 জনে মিলে একটা ষড়যন্ত্র করবো একটা মানুষকে খুন করব, হ্যাঁ, তো একজনে হাত পা বানছে আরেকজনে বানছে, তো যে মাসে সে শুধু 302 আর 34 হবে, আর বাকি না, সবাই 34 ধরে নাকি যে স্যার? মারছে সে শুধুমাত্র 302, আর যারা আর থাপা সবাই দিয়ে ধরে 34। রাখছিল তারা হবে 302/34। হম, আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছো? সহযোগী বুঝছি বুঝছি অপরাধী আর স্যার। মূল অপরাধী। বোঝো নাই? অর্থাৎ সবারই উদ্দেশ্য কি ছিল? ওকে মারা। না না, তাহলে হ্যাঁ স্যার। অন্য লোকদেরকে তুমি কিভাবে দায়ী করবা যে তারা এটার সাথে জড়িত? ওই যে তারা এই এই কামগুলো করছে, কিংবা তাদের ইচ্ছা ছিল ও মরুক, আমরা আছি। বুঝতে হুম পারছো? হুম, জি স্যার, এটাই কারণ। বুঝছি স্যার, বুঝছি। এই জিনিসগুলো বুঝতে হবে। সর্বশেষ হিটটা তো একজনই করছে। জি বোঝো স্যার, নাই? একজনই মারছে। যখন জি সে স্যার, মারা যায় তখন সর্বশেষ আঘাতের কারণেই মারা গেছে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আর কারো কিছু বলার আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকো। আগামীকালকে কি বার? বুধবার স্যার। আমরা বুধবার। বৃহস্পতিবারে আমরা বৃহস্পতিবারে লিখিত পরীক্ষা নেব। এ পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, তোমরা বৃহস্পতিবারে পরীক্ষার প্রশ্ন আমরা ঠিক 9টার সময় দিয়ে দেবো যার যার গ্রুপে। সেখান থেকে লিখে শুক্রবারে ফেসবুকের গ্রুপে দিবা। এই এই গ্রুপে না, হোয়াটসঅ্যাপের গ্রুপে না, ফেসবুকের গ্রুপে সবাই লিখে তার লেখাটা ছবি তুলে ওখানে পেস্ট করবো, আমি পড়ে দেখবো। ঠিক আছে? আমরা কালকে না, আমরা ঠিক পরশুদিন আছে স্যার। বৃহস্পতিবার পরীক্ষা নেব। কোন পরীক্ষা নেব? সড়ক পরিবহন আইনে পড়াইছি আমরা, সিআরপিসি পড়াইছি, যেগুলো পড়াইছি আর কি, সেগুলোর থেকে আমরা প্রশ্ন নেব। অর্থাৎ যেটা কিনা তোমাদের আসার মতো সম্ভাবনা আছে সেগুলো। আন্দাজি দিলে তো আর হবে না। আমার কথা বুঝতে পারছো তোমরা? এবং জি স্যার স্যার। যারা ভালো ছাত্র আশাবাদী তারা সাথে সাথেই পরীক্ষা দিয়ে দেবে। বুঝতে পারছো? সবাই পরীক্ষা দেবেন ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার, সবাই পরীক্ষা দেবে স্যার আমাদের গ্রুপে। যাই হোক, সবাই যেন ভালো পরীক্ষা দেয় এটা আমি চাই। আর বই দেখে যেহেতু পরীক্ষা, প্রশ্নের উত্তরগুলো তোমরা বই দেখে লিখবা। আমার উদ্দেশ্য একটাই, তোমাদের মেধাটাকে যাচাই করা, যে তোমরা প্রশ্ন বুঝতে পারছো কিনা, কোন ধারার প্রশ্ন। ঠিক আছে? এবং এখন থেকে চেষ্টা করবা জি স্যার। যে তোমাদের পরীক্ষার সময় কয় ঘন্টা? 3 ঘন্টা না? জি স্যার। কি 3 ঘন্টা না, নাজমুল? জি জি স্যার, স্যার, 3 ঘন্টা 3 ঘন্টা। স্যার। এই তিন তিন ঘন্টা ঘন্টার কি কয় ঘন্টা, সেলিম? 3 ঘন্টা স্যার পরীক্ষা। এই 3 ঘন্টার মধ্যেই যেন তুমি সকল উত্তর লিখতে পারো। এবং সেখানে লেডিস মার্কা খাতায় না, পরীক্ষার যে বড় লম্বা পেজ আমাদের পরীক্ষার হলে যে খাতা আমরা পাই, সে ধরনের খাতায় তোমরা উত্তরটা লিখবা। ঠিক আছে? ঠিক আছে স্যার। জি জি স্যার। স্যার। তো সবাই ভালো থাকো, কালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, আল্লাহ হাফেজ।